কেমন আছেন সবাই? আজ আরও একটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে চলে আসলাম। আসলে ব্যক্তিগত কিছু কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, তাই রেগুলার ভিডিও দিতে পারছিলাম না। আশা করি এখন থেকে চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড হবে। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি মালায়ালাম ভাষায় মুক্তি পাওয়া ড্রামা থ্রিলার মুভি ত্রিশাঙ্কু। আশা করি মুভিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই মেঘাকে দেখানো হয় যে তার কলেজের ছুটি শেষ হওয়ার কারণে হোস্টেলে ফিরে যাচ্ছিল। তাকে বাসে উঠিয়ে দেবার জন্য তার বাবা বাস স্ট্যান্ডে এসেছিল। মেঘার বাবা রবিন মেঘাকে বলে, কলেজের হোস্টেলে পৌঁছে বাড়িতে একটা কল করে দিও। আসলে আমি একটু বাইরে বের হব, বাড়িতে সবাই তোমার জন্য টেনশন করবে। মেঘা শুধু মাথা নাড়ায় আর সেখান থেকে চলে যায়। মেঘার বাবা রবিন একজন পুলিশ অফিসার, আর সে সবসময় স্ট্রিক্টলি ব্যবহার করে সবার সাথে, আর সেই কাজটা সে তার একমাত্র মেয়ে মেঘার সাথেও করে। এই জন্য মেঘা তার বাবাকে মন খুলে কখনোই কিছু বলতে পারে না। যাই হোক, মেঘা কলেজ হোস্টেলে চলে আসে। সেখানে মেঘা তার বান্ধবীদের সাথে বসে কথা বলছিল, আর তাদের কথা থেকে আমরা জানতে পারি মেঘা সেতু নামের একটা ছেলেকে ভালোবাসে, আর তাদের এই ভালোবাসার সম্পর্ক নিয়ে তারা সেখানে কথা বলছিল। আর মেঘা সেতুকে অনেক অনেক বেশি ভালোবাসে। তার বান্ধবীরা বলে, তোমার বাবার ব্যাপারে যেমনটা শুনেছি, তোমার আর সেতুর সম্পর্কটা সে কখনোই মেনে নেবে না। তোমাদের যদি একসাথে থাকতেই হয় তাহলে তোমাদের আলাদা একা বিয়ে করতে হবে। তাহলে তোমরা কোর্ট ম্যারেজ কেন করছো না? মেঘা বলে, সেটা আমি জানি, কিন্তু এখন আমি কোর্ট ম্যারেজ করতে পারবো না, কারণ সেতুর লাইফটা এখনো পুরোপুরি স্টেবল নয়। এছাড়া ও এখন পর্যন্ত কোনো চাকরি পায়নি। আমরা যদি বিয়ে করেই ফেলি আর সেটা যদি জানাজানি হয়ে যায়, তখন আমরা কি করব? কিন্তু বাড়ি থেকে ফিরে এসেই মেঘা এমন সব কথা কেন বলছিল সেটা একটু পরেই জানা যাবে। এর পরের দৃশ্যেই দেখা যায় মেঘা সেতুর সাথে বসে একটি হোটেলেই খাবার খাচ্ছিল, আর সেখানে সেতু বসে মোবাইল স্ক্রল করছিল। কিন্তু মেঘাকে অনেক টেনশন নিয়ে সামনে বসে থাকতে দেখা যায়। মেঘা সেতুকে বলে, তুমি আমার অবস্থাটা বুঝতে পারছো না, আমি যে বিষয়টা বলছি সেটা একেবারেই সিরিয়াস। আসলে কলেজের ছুটিতে মেঘা যখন বাড়িতে গিয়েছিল তখন পাত্রপক্ষ মেঘাকে দেখতে এসেছিল। ছেলেটি ইঞ্জিনিয়ার, এছাড়া ছেলেটিরও মেঘাকে পছন্দ হয়েছে, আর মেঘার পরিবারও ছেলেটিকে অনেক পছন্দ করেছে। তাই তাড়াতাড়ি তারা মেঘার বিয়ে সেই ছেলেটির সাথে দিয়ে দিতে চায়। কিন্তু মেঘার তো একটাই কথা, সে সেতুকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না, কারণ সে তাকে অনেক বেশি ভালোবাসে। অন্যদিকে সবকিছু শোনার পরেও সেতু শুধু এদিক ওইদিককার কথা বলছিল, বিষয়টাকে সে সিরিয়াসলি নিচ্ছিলই না। এই জন্য মেঘা রেগে যায় আর বলে, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না আমি কি বলছি? সেতু বলে, আমি শুনতে পারছি, বুঝতেও পারছি। তোমার কি মনে হয় আমার পরিবারকে আমাদের বিয়েটা মেনে নেবে? কখনোই না। আমাদের একটাই কাজ করতে হবে, তোমার পোস্ট গ্রাজুয়েশন পর্যন্ত তোমার বিয়েটা আটকে দিতে হবে, আর এর মধ্যে আমি একটা চাকরি খুঁজে নেব। তারপরে আমাদের যা করার করতে হবে। এটা শুনে মেঘা রেগে যায় আর বলে, কলেজ হোস্টেলের নাম করে বাসা থেকে বের হয়ে এসেছি, আমি আর ফিরে যাব না, আর তুমি বললেও আমি সেটা করব না। সেতু একটু টেনশনে পড়ে যায় আর বলে, ঠিক আছে, আমাকে একটু সময় দাও, আমি ভেবে দেখছি কি করা যায়। এটা বলে সেতু সেখান থেকে চলে যায়। সেতু তার বন্ধু রাজেন্দ্রকে তার ভালোবাসার বিষয়টা জানাচ্ছিল, এবং তারা যে কোর্ট ম্যারেজ করতে চায় সে বিষয়ে জানাচ্ছিল। তারা একটা আইডিয়া নিতে চাইছিল। রাজেন্দ্র বলে, কোর্ট ম্যারেজ করতে হলে প্রথমে 4 দিন লাগাতার তোমাদের কোর্টে যেতে হবে, আর এরপরে কোর্ট থেকে তোমাদের একটা অ্যাপ্লিকেশন দেওয়া হবে। সেখানে সবকিছু ঠিকঠাক হওয়ার পরে তোমাদের 1 মাস পরে যে কোর্ট ম্যারেজ হবে। রাজেন্দ্র সেতুকে যা যা বলেছে সেতু মেঘাকে ফোন করে সবকিছু জানায়। মেঘাকে আসলে আবারও কলেজ হোস্টেল থেকে তার বাড়িতে ডেকে নিয়ে গিয়েছিল। এই জন্য সেতু আর কোনো উপায় না পেয়ে বলে, ঠিক আছে, আমরা এভাবেই কোর্ট ম্যারেজটা করব, আর আমাদের কালকের মধ্যেই পালিয়ে যেতে হবে। তুমি এক কাজ করবে, সকাল 7:30 বাসের জন্য বাস স্ট্যান্ডে চলে আসবে, আমিও সেখানে চলে আসব। আমরা সেখান থেকে কায়মাত ক্লামে চলে যাব, আর সেখানে যেই আমরা কোর্ট ম্যারেজটা সেরে নেব। তুমি সময় মতো চলে এসো। মেঘা বলে, ঠিক আছে। এরপরেই সকাল ভোরেই দেখা যায় মেঘা বাড়ি ছেড়ে পালিয়ে চলে আসে। মেঘা দেখা যায় সেখানে একটা ব্যাগ নিয়ে বাস স্ট্যান্ডে চলে এসেছে। এদিকে সেতুও তার বন্ধু রাজেন্দ্রের বাইকে করে চলে আসছিল বাস স্ট্যান্ডে। ঠিক ওই সময়টাতে দেখা যায় রাস্তার মাঝেই সেতুর মা তাকে কল করে। কল রিসিভ করতেই সেতুর মা তাকে বলে, তুমি তাড়াতাড়ি চলে এসো বাসায়, বাসায় একটা দুর্ঘটনা ঘটে গেছে। এটা শোনার সাথে সাথে সেতু অবাক হয়ে যায় আর তাড়াতাড়ি বাধ্য হয়ে বাসায় ফিরে আসে। বাসায় আসার পরপরই সেতুর সাথে দেখা হয় তার আঙ্কেল চন্দ্রসেনের। সেতু জিজ্ঞেস করে, আঙ্কেল কি হয়েছে? চন্দ্রসেন শুধু তাকে একটা চিঠি দেয়। চিঠিটা ছিল তার ছোট বোন সুমির, আর সেই চিঠিটি লেখা ছিল, বাবা মা, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, কিন্তু তোমাদের ছাড়াও আমি আরও একজনকে ভালোবাসি, আর আমি জানি তোমরা কখনোই তার সাথে আমার বিয়েটা দেবে না, তাই আমি তার সাথে চলে গেলাম। আমি আসলে এই বিষয়টা নিয়ে কোনো ঝগড়াঝাঁটি বা ক্যাওস চাইনি, এই জন্য কোনো কিছু না করেই আমার নিজের ইচ্ছেতেই আমি বাড়ি ছেড়ে চলে গেলাম। এটা পড়ার পরে সেতু তো হতবাক হয়ে যায়। আজকেই তার মেঘাকে নিয়ে পালিয়ে যাওয়ার কথা ছিল, অথচ তার ছোট বোন তার
আগেই বাড়ি থেকে পালিয়ে গেছে। আর এটা বাড়িতে জানাজানি হওয়ার পরেই পুরো বাড়িতে তুলকালাম বেঁধে গেছে। সেতুর বাবা তো একেবারেই ভেঙে পড়েছে। সে আত্মহত্যা করতে চেয়েছিল। অনেক কষ্টে সেতুর মা তাকে আটকেছে। সেতুর মাও নিজের একমাত্র মেয়ের এমন কাণ্ড দেখে পুরোপুরি ভেঙে পড়েছিল। যাই হোক, বাড়িতে সেতুর রুম সার্চ করে আর সেই রুমে খোঁজাখুঁজি করছিল সেতু। সেতু সুমির আলমারিতে একটা মগ পায়, যে মগের ভেতরে ছবি প্রিন্ট করা ছিল সুমি এবং তার বয়ফ্রেন্ডের। সেতু বুঝতে পারে এই ছেলেটির সাথেই সুমি পালিয়ে গেছে। সেতু সেই কফি মগটা পরিবারের সবাইকে দেখায়। সবাই বিষয়টা বুঝতে পেরে যায়। তখনই সেতুর মা বলে, সুমি আমার কাছ থেকে ৩৫,০০০ টাকা নিয়েছিল ইমার্জেন্সির কথা বলে। সেতু অবাক হয়ে যায় আর বলে, তুমি এত টাকা কোথায় পেলে? সেতুর মা বলে, আমি সংসার খরচ থেকে তিলে তিলে জমিয়েছিলাম, মেয়েটা আমাকে নিঃস্ব করে দিয়ে চলে গেল। কথাটা বলে আবারও সে কাঁদতে থাকে। এদিকে দেখা যায় সুমির এই কর্মকাণ্ডের ফলে সেতু বাড়িতে এসে এতটাই হতভম্ব হয়ে গিয়েছিল যে মেঘার কথা সে ভুলেই গিয়েছে। তখন রাজেন্দ্র বাইরে থেকে তাকে ইশারা করে এবং তার কাছে ডেকে নেয়, মেঘার কথা মনে করিয়ে দেয়। বাইরে আসার পরে রাজেন্দ্র তাকে তার ব্যাগটা দিয়ে দেয় আর বলে তাড়াতাড়ি যেতে হবে। তখনই সেতু তাকে সেই চিঠিটা দেয়, সুমির চিঠিটা। সেই চিঠিটা পড়ার পর রাজেন্দ্র হতবাক হয়ে যায় যে সুমিও পালিয়ে গেছে আজকে। সেতু বলতে থাকে, সুমির মাত্র ২০ বছর বয়স, ও এখনই পালিয়ে চলে গেল। রাজেন্দ্র শুনে একটু হাসে, ও নিজের বোনের বয়সটা ঠিকঠাক মনে আছে। আর তুমি যে আজকে মেঘাকে নিয়ে পালিয়ে যাচ্ছিলে, সেই মেঘার বয়স কত? ওরও তো ২০ বছরই। সেতু তখন চিন্তায় পড়ে যায়। তখনই সেতু মেঘাকে দেওয়া তার প্রমিসের কথা মনে পড়ে যে মেয়েটি একা বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে থাকবে। আর এই জন্য রাজেন্দ্রকে নিয়ে সে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে আবারও রওনা হয়। তখনই সেতুর ছোট আঙ্কেল বিজু সেখানে চলে আসে। আসলে সুমি যে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল সেই খবরটা সেও পেয়েছে, আর এই জন্য সে বাড়িতে চলে এসেছিল। সে যখন সেতু রাজেন্দ্রকে একটা ব্যাগ নিয়ে যেতে দেখে, জিজ্ঞেস করে যে তুমি কোথায় যাচ্ছ? রাজেন্দ্র বলে, ও আমাকে বাস স্ট্যান্ডে উঠিয়ে দিতে যাচ্ছে। আসলে আমি ঘুরতে যাচ্ছি তো, আর এই ব্যাগটা আমারই। বিজু বলে, ঠিক আছে যাও, কিন্তু সুমি যে পালিয়ে গেছে এই কথাটা যেন কোনোভাবেই বাইরে জানাজানি না হয়। রাজেন্দ্র বলে, না না, কোনোভাবে বাইরে জানাজানি হবে না। বিজু সেতুকে নিয়ে আবারও বাড়ির ভেতরে চলে আসে, যার ফলে বেচারা সেতু মেঘার কাছে আর যেতে পারে না। এদিকে দেখা যায় বিজু আর চন্দ্রসেন ঠিক করে তারা সুমিকে খুঁজতে যাবে, আর এই জন্য সে সেতুকে নিয়ে যাবে। সেতু আমতা আমতা করলেও কিছুই বলতে পারে না, কারণ একমাত্র বোন, তাকে তো খুঁজতে যেতেই হবে। তাই সে কোনো কারণও দেখাতে পারে না। এখন তাদের কাছে একটাই প্রশ্ন ছিল, তারা তো খুঁজবে, কিন্তু সুমি আসলে কোথায় যেতে পারে? চন্দ্রসেন বলে, মগে যে ছেলের ছবিটা দেখলাম, নিশ্চয়ই সেই ছেলেটা সুমির কলেজের কেউ হবে। সুমিজের কলেজের এরিয়াতে যেয়ে কলেজে খোঁজ নিলেই আমরা জানতে পারবো ছেলেটাকে আর ওরা কোথায় যেতে পারে। বিজয় রাজি হয়ে যায়, যার ফলে তারা এক প্রকার জোর করেই সেতুকে তাদের সাথে নিয়ে চলে যায় সুমির কলেজের উদ্দেশ্যে। আর সুমির কলেজটা ছিল মাংলোরে যেতে হলে আগে বাস স্ট্যান্ডে আসতে হবে। এই জন্য তারা তিনজনই চলে আসে বাস স্ট্যান্ডে। এদিকে চন্দ্রসেন বা বিজু তারা কেউ মেঘাকে চিনত না। অন্যদিকে মেঘা অনেকক্ষণ ধরে ওয়াশরুমে ওয়েট করেছিল। যখন দেখতে পায় যে সেতু আসছিল না, সে বাইরে এসে অপেক্ষা করতে থাকে। আর তখনই সে সেতুকে দেখে ফেলে। সেতু তাকে দেখে আরও বেশি ঘাবড়ে যায়। সেতু এরপরে তার দুই আঙ্কেলের চোখ ফাঁকি দিয়ে মেঘার কাছে চলে আসে আর মেঘাকে আড়ালে ডেকে নিয়ে বলে, আমার ছোট বোন সুমি আজকে সকালেই বাসা থেকে পালিয়ে গেছে, আর এটা জানাজানি হয়ে গেছে। বাসার পরিস্থিতি একেবারেই খারাপ। এখন আমরা পালিয়ে যেতে পারবো না। তুমি এক কাজ করো, বাসায় ফিরে যাও। বাসার পরিস্থিতি শান্ত হলে আমি তোমাকে ডেকে নেব। কথাটা শুনে যেন পায়ের নিচ থেকে মেঘার মাটি সরে যায়। এখন সে কি করবে? সেও তো তার বাসায় থেকে পালিয়ে চলে এসেছে, আর এতক্ষণ তার বাবা সেই বিষয়টা টেরও পেয়ে গেছে। সেতু তাড়াহুড়ো করে মেঘার কোনো কথা না শুনেই বাসে উঠে যায়, কারণ তার আঙ্কেল তাকে খুঁজছিল, কারণ তার দুই আঙ্কেল তাকে খুঁজে বেড়াচ্ছিল। এদিকে মেঘা শুধু সেতুর দিকে তাকিয়ে থাকে। এখন সে কি করবে? কোনো দিশা না পেয়ে মেঘাও চলে আসে সেই একই বাসে। সেতু তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ সেতু বুঝতে পেরেছিল মেঘা আর বাড়ি ফিরে যাবে না। তার পেছনে পেছনে যাওয়ার জন্যই সে বাসে উঠে পড়েছে। সে অনেক বড় বিপদে ফেসে যায়। এখন সে কি করবে? এদিকে মেঘার আইডিয়া ঠিক ছিল। সকালে ঘুম ভেঙে গিয়েছিল রবিনের, আর রবিন বাসায় মেঘাকে দেখতে না পেয়ে চিন্তায় পড়ে যায়। গেটের বাইরে সিসিটিভি ফুটেজ দেখতেই সে দেখতে পায় মেঘা তো পালিয়ে চলে গেছে। রবিন কনস্টেবল কুমারকে ডেকে নেয় আর বলে, তোমার আশকারা পেয়ে পেয়ে মেঘার আজকে এই অবস্থা, দেখো কি করেছে। কারোর সাথে হয়তোবা বাড়ি থেকে পালিয়ে গেছে। আসলে কুমার আর রবিনের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক, আর ছোটবেলা থেকেই কুমার মেঘাকে অনেক ভালোবাসে, নিজের মেয়ের মতো লালন পালন করে বড় করে তুলেছে। রবিন কুমারকে বলে, যা করার করো, মেঘার যত ইনফরমেশন দরকার নাও, কিন্তু আমার মেঘাকে ফেরত চাই। মেঘাকে এই বাড়িতে ফেরত আনতে হবে।
ছেলেপক্ষকে আমি কথা দিয়েছি মেঘার সাথে ওই ছেলের বিয়ে দিতে হবে। কুমার চলে যায় সেতুকে খোঁজার জন্য। এদিকে দেখা যায় মঙ্গলবারে যাওয়ার জন্য আরও একটা বাস সেই দিক দিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে সেটা রাস্তায় নষ্ট হয়ে যায়, যার ফলে সেই বাসের কিছু যাত্রী সেতু আর মেঘা যেই বাসে যাচ্ছিল সেই বাসে তুলে দেয়। আর সেই অল্প কয়েকজন যাত্রীর মধ্যে একজন ছিল ফ্রাঙ্কো। আর এই ফ্রাঙ্কো মেঘা আর সেতুর যে রিলেশনশিপের ব্যাপারটা সেটা জানতো, কিন্তু বাসে ওঠার পরপরই যখন মেঘা আর সেতুকে আলাদা বসে থাকতে দেখে সে একটু অবাক হয়ে যায়। সে মেঘার পাশে যেয়ে বসে আর জিজ্ঞেস করে, কি ব্যাপার, তোমরা একই বাসে যাচ্ছ অথচ আলাদা আলাদা সিটে? তখন মেঘা একটু ভেবে বলে, আমাদের ব্রেকআপ হয়ে গেছে। অর্থাৎ যে ঘটনাটা ঘটেছে সেটা মেঘা ফ্রাঙ্কোকে জানাতে চাইছে না। অন্যদিকে ফ্রাঙ্কোর অবস্থা দেখে আমরা বুঝতে পারি এই ফ্রাঙ্কো আসলে মনে মনে মেঘাকে পছন্দ করত, আর এই জন্য মেঘার ব্রেকআপ হওয়ার কথা শুনেই সে অনেক খুশি হয়ে যায় আর মেঘার পাশে বসেই তার সাথে একের পর এক বকবক করেই চলছিল। এতে মেঘা প্রচণ্ড বিরক্ত হয়। সে অনেক চেষ্টা করছিল সেতুর সাথে আলাদাভাবে কথা বলার জন্য, কিন্তু সেতুর দুই আঙ্কেল আর এই ফ্রাঙ্কো এই তিনজনের জন্য তারা কোনো স্পেসই পাচ্ছিল না যে আলাদাভাবে কথা বলবে। দেখা যায় তারা ম্যাঙ্গালোর পৌঁছে যায়, কিন্তু পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যায়। বের হওয়ার পরে চন্দ্রসেন বলে, আজকে রাত হয়ে গেছে, আজকে তো আর কিছু করা যাবে না, আমাদের এখানে থাকার একটা ব্যবস্থা করতে হবে। বিজু বলে, চলো একটা লজের ব্যবস্থা করি। তারা লজ খোঁজার জন্য যেতে থাকে। এদিকে তাদের পেছনেই ছিল মেঘা। মেঘাও তাদের ফলো করতে থাকে, কিন্তু মেঘা দেখতে পায় ফ্রাঙ্কো তখনও তার পিছু পিছু আসছিল। ফ্রাঙ্কোর একটা দুর্বল দিক মেঘা জানত, আর মেঘা সেটাকেই কাজে লাগায় আর খুবই স্মার্টলি তাকে সেখান থেকে তার পিছু ছাড়িয়ে দেয়। আর এরপরে সে সেতুকে ফলো করতে থাকে। দেখা যায় সেতু এবং তার দুই আঙ্কেল তারা একটা লজে এসে একটা রুম ভাড়া নেয়, আর খানিকক্ষণ পরে মেঘাও সেখানে চলে আসে আর একই লজে সেও রুম ভাড়া নেয়। আর এটা সেতু দেখে ফেলে। সেই লজে যাওয়ার সময় দেখা যায় সেই লজে আরও কয়েকজন ছেলে যাদের প্রত্যেকের গায়ে বাঘের ছাপের রং করা ছিল, তারা অন্য একটা ছেলেকে পেরেশান করছিল লজের ভেতরেই। সেটা সেতুও দেখতে পায়। সেতু সেখানে আসলে সেই ছেলেগুলো বলে এটা তাদের পার্সোনাল প্রবলেম, এজন্য সেতু আর নাক না গলিয়ে সেখান থেকে চলে যায়, কারণ সেতুর লাইফে এমনিতেই অনেক প্রবলেম চলছে। এদিকে সেতুর আঙ্কেলরা যখন ঘুমিয়ে পড়েছিল তখন সেতু লুকিয়ে মেঘার রুমে চলে আসে আর তারা কথা বলতে শুরু করে। এদিকে দেখা যায় বাইরে যেসব ছেলেরা বডিতে টাইগারের পেন্ট লাগিয়েছিল তারা বাইরে বসে সেতুকে মেঘার রুমে যেতে দেখে এবং তাদের নিয়ে অনেক কথা বলতে থাকে যে এরা আসলে কারা, আর এরা দুই রুমে ওঠার পরে এখন আবার এক রুমে যেয়ে কেন কথা বলছে, এদের মাঝে সম্পর্কটা কি। মেঘা সেতুকে বলে, তোমাকে বিশ্বাস করে আমি সব থেকে বড় ভুল করেছি, তোমাকে বিশ্বাস করে আমি বাড়ি ছেড়ে চলে আসলাম, এখন তুমি আমাকে ফিরে যেতে বলছো, আমি কি করব? সেতু বলে, তুমি বুঝতে পারছো না কেন, আমার বাড়িতে যে এমন একটা ঘটনা ঘটবে সেটা তুমি বুঝতেই পারিনি, তুমি এক কাজ করো, বাড়ি ফিরে যাও। মেঘা বলে, কোনোভাবে এখন আর আমার বাড়ি ফিরে যাওয়ার উপায় নেই। সেতু বলে, ঠিক আছে। মেঘা বলে, কালকে সকালের মধ্যে তুমি তোমার আঙ্কেলদের আমার আর তোমার ব্যাপারে খুলে বলবে যে আমরা বিয়ে করার জন্য বাড়ি থেকে বের হয়েছি। সেতু পুরোপুরি একটা প্রবলেমের মধ্যে ফেসে যায়। এখন সে কি করবে? সে মেঘাকে শান্ত করে আর বোঝায়, বলে তুমি এখন ঘুমিয়ে পড়ো, কালকে সকালের মধ্যে কিছু না কিছু একটা হয়েই যাবে। সেখান থেকে বের হবার পরপরই দেখা যায় সেতুর মোবাইলে রবিনের একটা মেসেজ আসে, অর্থাৎ মেঘার বাবা। মেঘার বাবা আসলে জেনে ফেলেছিল যে মেঘা সেতুর সাথেই পালিয়েছে, এই জন্য সে তাকে বলে, আমি জানি মেঘা তোমার সাথেই আছে, তোমরা যেখানেই যাও না কেন আমি তোমাদের খুঁজে বের করেই ফেলবো, পালাতে পারবে না। সেতু একটু ভয়ই পেয়ে যায়, সাথে সাথে তার মোবাইলটা বন্ধ করে ফেলে। পরের দিন সকালবেলাতেই সেই লজের পাশেই যে ধাবা ছিল সেখানে বসে সেতু এবং তার দুই আঙ্কেল নাস্তা করছিল। অন্যদিকে সেতুর মাথায় তখন সেই টেনশন ছিল, মেঘার টেনশন। সে জানে মেঘা যে কোনো সময় চলে আসবে, এই জন্য সে আশেপাশে তাকায় আর ঠিক তখনই দেখে মেঘা অন্য একটা টেবিলে বসেছিল এবং সে তার দিকে তাকিয়েই ছিল। সেতু যখনই মেঘার দিকে তাকায় মেঘার সাথে সাথে উঠে আসতে শুরু করে, আর মেঘাকে আসতে দেখে সেতুর বুকের ভেতরটা কাঁপতে শুরু করে। সে বুঝতে পারছিল না এখন কি করবে। দেখা যায় মেঘা সেতুর সামনে এসে হেসে বলে, ভাইয়া আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি সুমির বন্ধু। সেতু মাথা নাড়ায়। তখনই সেতুর দুই আঙ্কেল বলে, ঠিক আছে তুমি আমাদের সাথেই বসো, তোমার সাথে কথা আছে। তখনই মেঘা তাদের সাথে বসে ব্রেকফাস্ট করতে থাকে। মেঘা সেতুকে বলে, ভাইয়া আপনি আমাকে ফোনে যেটা বলছেন সেটা হওয়ার তো কোনো সুযোগই নেই, কারণ সুমি আমাকে এই ধরনের কিছু কখনোই বলেনি। মেঘা আরও বলে, আপনাদের উচিত কলেজে যাওয়া, সেখানে যে সুমির ব্যাপারে খোঁজ নেয়া, সুমি হয়তোবা অন্য কোনো প্রবলেমও পড়তে পারে, এখন তো অনেক ধরনের ক্রাইমই হয়। বিজু আর চন্দ্রসেন বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছ। তারা কলেজে যেতে শুরু করে। মেঘা বলে, আমিও যাব, কারণ আমাকেও কলেজের ফি জমা দিতে হবে। এরপরেই
তারা চারজন কলেজে চলে যায়। এদিকে দেখা যায় রবিন আর কুমার তারাও ম্যাঙ্গালোরে চলে এসেছিল। আর সেখানে আসার পরে ম্যাঙ্গালোরের সব লজগুলো খোঁজ করতে থাকে। সেখানেরই একটা হোটেলের ভেতরে সুমি এবং তার বয়ফ্রেন্ড অ্যালেক্সকে দেখা যায়। সুমি যখনই অ্যালেক্সের কাছে আসে, অ্যালেক্স বলে, তোমার কাছে কি কিছু টাকা হবে? আসলে আমার কার্ড দিয়ে পেমেন্ট করা যাচ্ছে না, আমাদের কিছু জামা কাপড় এবং প্রয়োজনীয় জিনিস কিনতে হবে। সুমি বলে, হ্যাঁ হ্যাঁ আমার কাছে টাকা আছে, আমি তোমাকে টাকাগুলো দিয়ে দেব। আর এখানে তাদের মধ্যে কথা শুনে আমরা বুঝতে পারি অ্যালেক্স আসলে লোভী প্রকৃতির। তার লোভটা আসলে সুমির টাকার প্রতি। সুমিকে সে সত্যি সত্যি ভালোবাসে না। বারান্দায় দাঁড়িয়েই তারা কথা বলছিল। হঠাৎ করেই সুমি দেখতে পায় সেখানে একটা গাড়ি আসে, আর গাড়িটা ছিল রবিন আর কুমারের। রবিন যেহেতু একজন পুলিশ অফিসার ছিল, সুমি তাকে চিনে ফেলে। সে ভয় পেয়ে যায়। অ্যালেক্সকে বলে, আমাদের এরিয়ার পুলিশ অফিসার এখানে চলে এসেছে, নিশ্চয়ই আমাকে আর তোমাকে খুঁজতে চলে এসেছে। অ্যালেক্স সুমিকে শান্ত করে আর বলে, তুমি ভয় পেও না, তারা অন্য কোনো কারণেও আসতে পারে, দাঁড়াও আমাকে দেখতে দাও আগে। অ্যালেক্স লুকিয়ে নিচে চলে আসে। এদিকে দেখা যায় রবিন এবং কুমার তারা এসেছিল আসলে মেঘার খোঁজে। আর এই জন্য রিসিপশনে মেঘার ছবি দেখিয়ে জিজ্ঞেস করে এই মেয়েটা এখানে এসেছে কিনা। রবিন যখন মেঘার ছবিটা রিসিপশনে দেখাচ্ছিল সেটা ঠিকঠাকভাবে অ্যালেক্স দেখতে পায় না, কিন্তু রবিন যে একটা মেয়ের খোঁজে এখানে এসেছিল এটা ঠিকঠাকভাবে বুঝতে পারে সে। আর এতে সেও বিশ্বাস করে নেয় যে এরা আসলে সুমি এবং তার খোঁজে এসেছে। এতে ভয় পেয়ে যায়, ওপরে চলে যায় এবং তারা পেছন দিয়ে পালিয়ে যায়। এদিকে মেঘা, সেতু এবং তার দুই আঙ্কেল তারা চলে আসে প্রিন্সিপালের কাছে অ্যালেক্সের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার জন্য। অ্যালেক্সের কথা শুনে সেই প্রিন্সিপাল অ্যালেক্সের রেকর্ড দেখে বলে, অনেকদিন পরে এই প্রথমবার কেউ অ্যালেক্সের খোঁজে আমাদের এখানে আসলো। আসলে অ্যালেক্সের অনেক কলেজ ফি বাকি রয়েছে, এছাড়া কলেজের অনেক প্রপার্টিও এই অ্যালেক্স নষ্ট করেছে, তাই কলেজের ফি এবং সেগুলোর ভর্তুকি এই সবকিছু আপনাদেরই করতে হবে। তখন তারা একটু ভরকে যায়। সেতু এগিয়ে এসে বলে, আসলে স্যার আমরা অ্যালেক্সের কোনো আত্মীয় স্বজন নই যে আমাদের এই টাকা দিতে হবে। অ্যালেক্সকে আমরা খুঁজতে এসেছিলাম, ওর ঠিকানাটা দরকার। এটা শুনে প্রিন্সিপাল বলে, ও তাহলে আপনারা ভুল জায়গায় এসেছেন, আসলে ওর ব্যাপারে তেমন কোনো ইনফরমেশনই আমাদের কাছে নেই। অ্যালেক্সের ব্যাপারে এখানে তারা শোনার পরে বুঝতে পারে যে অ্যালেক্স আসলে একেবারেই আওয়ারা টাইপের ছেলে, যে সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দেয় আর যত ধরনের অকর্ম আছে সেগুলো করে বেড়ায়। প্রিন্সিপালের কাছ থেকে জানতে পারে অ্যালেক্স এই কলেজ হোস্টেলেই থাকতো। সেখানে তারা খোঁজ নিয়ে অ্যালেক্স যে রুমে থাকতো সেখানে চলে আসে। সেই রুমে তখনও অ্যালেক্সের বন্ধু এবং সহপাঠীরা ছিল। তাদের সাথে অ্যালেক্সকে নিয়ে কথা বলে। অ্যালেক্সকে নিয়ে কথা বলার পরে তারা জানতে পারে অ্যালেক্স শুধু আওয়ারা টাইপের সেটাই নয়, সে মাদকের ব্যবসাও করত মাঝে মধ্যে। তারা রিকোয়েস্ট করে যে অ্যালেক্সকে তাদের খুব দরকার, অ্যালেক্সকে কোথায় পাওয়া যাবে। তখনই অ্যালেক্সের এক সহপাঠী বলে, আজকে ও একটা নাইট ক্লাবে যাবে, নাইট ক্লাব জিতে সেখানে গেলে হয়তোবা অ্যালেক্সকে পাওয়া যেতে পারে। বিজ্জু বলে, চলো এখনই আমরা সেখানে চলে যাই। তখনই সেই ছেলেটা বলে, আরে দাঁড়ান, আপনারা কোথায় যাচ্ছেন? সেতু এবং মেঘাকে দেখিয়ে বলে, শুধুমাত্র আপনারা দুইজন সেই নাইট ক্লাবে যেতে পারবেন, এই বৃদ্ধ লোকেরা যেতে পারবে না। আসলে সেখানে শুধু মেয়ে নিয়ে যাওয়াই অ্যালাউ, আর এই বয়স্ক লোকেরা যদি পাবের ভেতরে ঢুকে উল্টোপাল্টা কিছু করে তাহলে পাবের লোকেরা তাদের ছেড়ে কথা বলবে না, সেখানে একটা হাঙ্গামা তৈরি হয়ে যাবে। কিন্তু বিজু আর চন্দ্রসেন বলে, সুমিকে ফেরানোর জন্য আমরা যে কোনো রিস্ক নিতে প্রস্তুত, এই জন্য তারা সেখান থেকে চলে আসে আর সেই পাবে যাওয়ার মতো করে নিজেদের তৈরি করে, নতুন নতুন পোশাক কেনে। বিজু আর চন্দ্রসেনও মডার্ন পোশাক পরে, যেগুলো আজকালকার ছেলেমেয়েরা পরে এবং যেগুলো পরে পাবে যাওয়া যাবে। এদিকে দেখা যায় মেঘার ফোনটা তার বাসায় মেঘা রেখে এসেছিল, কারণ সে জানতো তার বাবা একজন পুলিশ অফিসার, ফোন নিয়ে গেলে ট্রেস করে সহজেই তাকে ধরে ফেলবে। অন্যদিকে মেঘা পালিয়ে আসার পর থেকে মেঘার ফোনটা তার বাবা তার কাছেই রাখত। ঠিক তখনই মেঘার সোশ্যাল মিডিয়া পেজে ফ্রাঙ্কো মেসেজ করে, আর রবিনও মেঘার হয়ে ফ্রাঙ্কোর সাথে কথা বলতে থাকে। এরপরে রবিন ফ্রাঙ্কোকে একটি কফি শপে দেখা করতে বলে মেঘা সেজে। এদিকে এটা দেখার পরে ফ্রাঙ্কো তো অনেক খুশি হয়ে যায়, কারণ সে তাকে মনে মনে ভালোবাসতো। এদিকে সেই হোটেল থেকে পালিয়ে আসার পরে সুমি আর অ্যালেক্স ব্যাগে কিছু একটা খুঁজছিল, আর এরপরেই অ্যালেক্স সুমিকে বকাঝকা করতে থাকে। আসলে তাড়াহুড়োর কারণে বাড়ি থেকে সুমি যে টাকাটা নিয়ে এসেছিল সেটা সে ফেলেই রেখে এসেছে, এই জন্য অ্যালেক্স তাকে বকাঝকা করে। এটা শুনে সুমি অবাক হয়ে যায়, কারণ অ্যালেক্স তো আগে এরকম ছিল না, তার ব্যবহার দিন দিন পাল্টে যাচ্ছে। সুমি যখন তার সাথে পালিয়ে এসেছিল তার ব্যবহার পুরোপুরি অন্যরকম ছিল, কিন্তু এখন ঠিক তার বিপরীত। কিন্তু যাই হয়ে যাক না কেন, এখন আর তার কিছুই করার নেই, সে তো আর বাড়ি ফিরে যেতে পারবে না। এই জন্য সুমি মন খারাপ করে অ্যালেক্সের সাথেই যেতে শুরু করে। কফি শপে আসার পরে দেখা যায় ফ্রাঙ্কোর সামনে রবিন এসে বসে পড়ে, আর এটা দেখে তার বুকের ভেতরতেও পানি শুকিয়ে যায়। সে সেখান থেকে চলে যেতেই যাবে, ঠিক ওই সময়টাতে পেছন থেকে কুমার এসে তাকে ধরে ফেলে এবং তাকে ধরে সব কথা বের করে নেয়, আর ফ্রাঙ্কো ভয়ে সবকিছু বলে দেয়। ফ্রাঙ্কো বলে, একটা বাসের ভেতরে আমাদের দেখা হয়েছিল, সেখানে মেঘা আমাকে বলছিল সেতু আর মেঘা নাকি ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু তাদের দেখে মনে
মনে হচ্ছিল না তাদের ব্রেকআপ হয়ে গেছে। অন্যদিকে সেতুর সাথে তার 2 আঙ্কেলও ছিল, আর তাদের দেখে মনে হচ্ছিল তারা সবাই একই সাথে একই জায়গায় ট্রাভেল করছে। এটা শোনার পরে রবিন একটু টেনশনে পড়ে যায় যে তারা কোথায় যেতে পারে, কিন্তু সে একটা বিষয় ক্লিয়ার হয়ে যায় যে সেতুর যে 2 আঙ্কেল তারা মেঘা আর সেতুকে পালিয়ে যেতে এবং তাদের বিয়ে করতে হয়তোবা সাহায্য করছে। এদিকে দেখা যায় সেতু এবং তার 2 আঙ্কেল সাথে মেঘাও, তারা সবাই ফিটফাট হয়ে এবং একটু ভালো পোশাক পরে চলে আসে সেই পাবে, যেখানে তারা খুব সহজেই এন্ট্রি পেয়ে যায় যেহেতু মেঘা তাদের সাথে ছিল। এদিকে রবিন তার পাওয়ার খাটিয়ে চন্দ্রসেনের নাম্বারটা জোগাড় করে ফেলে এবং তাকে কল করে, কিন্তু পাবের ভেতরে অনেক আওয়াজ থাকায় চন্দ্রসেন কিছুই শুনতে পায় না। অন্যদিকে রবিন সেখানকার আওয়াজটা খুব ভালো করে শুনছিল। মিউজিক এবং বাকি চারপাশের নয়েজ শোনার পরে সে বুঝতে পারে এটা হয়তোবা কোনো পাব। এদিকে চন্দ্রসেন তখন ব্যস্ত ছিল সুমিকে খোঁজা নিয়ে আর অ্যালেক্সকে খোঁজা নিয়ে, এই জন্য সে ফোনটা কেটে দেয়। এদিকে দেখা যায় তারা ফ্রাঙ্কোকে এখনো ছাড়েনি। রবিন ফ্রাঙ্কোকে জিজ্ঞেস করে ওরা একটা পাবে গেছে, এই সময়টাতে কোন পাবে পার্টি চলছে সেটা আমাকে বলো। ফ্রাঙ্কো এক বাক্যে বলে জি পাবে এখন পার্টি চলছে। তখনই দেখা যায় ফ্রাঙ্কোকে রাস্তার মাঝেই ফেলে দিয়ে কুমার এবং রবিন সেই জি পাবের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে দেখা যায় রবিন সেখানে আসার আগে লোকাল পুলিশকেও খবর দেয়। লোকাল পুলিশের সাহায্য নিয়ে পুলিশ অফিসার মুরাপ্পাকে পাঠিয়ে দেয় সে পাবে। এদিকে সেই জি পাবের ভেতরে দেখা যায় অ্যালেক্স তার বন্ধুদের সাথে বসে মদ খাচ্ছিল। অন্যদিকে বেচারি সুমি সেখানেই পাশে মনমরা হয়ে বসেছিল, কারণ তার আর কিছুই করার ছিল না। এখন সে বাড়িও ফিরে যেতে পারছে না, আবার অ্যালেক্সকেও শুধরাতে পারছে না। সুমি ইতোমধ্যে বুঝতে পেরে গেছে যে অ্যালেক্স পুরোপুরি আওড়া টাইপের ছেলে, তার সাথে পালিয়ে আসা কোনোভাবেই ঠিক হয়নি। কোনো উপায় না দেখে সুমি অ্যালেক্সকে বোঝানোর চেষ্টা করে, তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু অ্যালেক্স কোনোভাবেই সুমির কোনো কথা পাত্তাই দিচ্ছিল না। একটা সময় মদ খেতে খেতে অ্যালেক্স সেখানেই বেহুশ হয়ে যায়। একটা সময় সুমি হতাশ হয়ে যায়, এই জন্য অ্যালেক্সকে সেখানে ফেলে রেখেই সে পাবের একটা কর্নারে চলে আসে আর সেখানেই কাঁদতে শুরু করে। আর ঠিক ওই সময়টাতে দেখা যায় সেখানে মেঘা চলে আসে। আসলে সে তাকে দেখে ফেলেছিল। মেঘাকে দেখার পরেই, যেহেতু তারা একই কলেজে পড়তো, মেঘাকে দেখার পরপরেই সুমি একেবারে ইমোশনাল হয়ে পড়ে আর বলে অ্যালেক্সকে ভালোবেসে আমি ভুল করেছি, অ্যালেক্সকে ভালোবেসে আমি জীবনের অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তখনই মেঘা বলে এখনো দেরি হয়নি, তুমি এক কাজ করো, অ্যালেক্সকে রেখে তুমি তোমার বাবা মায়ের কাছে ফিরে যাও, তাদেরকে যে সরি বলো, তারা দেখবে সবকিছু মেনে নেবে, তোমাকেও মেনে নেবে। এটা শোনার পরপরই সুমি একটু অবাক হয়ে যায়। সে যে পালিয়ে এসেছে সেটা মেঘা কি করে জানলো। সুমি তাকে জিজ্ঞেস করে যে তুমি এসব কথা কি করে জানলে। তখনই মেঘা বলে আমি এইভাবে একা আসিনি, তোমার ভাই এবং তোমার 2 আঙ্কেলও এসেছে, তারা তোমাকে খুঁজতে এসেছে, তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবার জন্য এসেছে। তুমি এক কাজ করো, তাদের কাছে চলে যাও, তাদেরকে সরি বলো, তারা দেখবে সবকিছু ঠিক করে ফেলবে। আর এতে সুমিও রাজি হয়ে যায়। এদিকে সেই পাবের ভেতরে একটা সময় সেতু অ্যালেক্সকে দেখে ফেলে, আর অ্যালেক্সকে দেখার পরপরই নেশায় বুধ হওয়া অ্যালেক্সকেই সেতু সেখানে প্রচন্ড মারধর করতে থাকে। এদিকে অ্যালেক্সকে মারতে দেখে তার বাকি যেসব নেশারি বন্ধুরা ছিল তারা ভয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় মেঘা যখন সুমিকে নিয়ে সেই দিক দিয়ে আবারও পার্টির অংশে চলে আসছিল, ওই সময়টাতে একজন অপরিচিত লোক মেঘার হাত ধরে ফেলে। মেঘা অবাক হয়ে যায় এবং তার হাত ছেড়ে দিতে বলে। ঠিক ওই সময়টাতে সেই লোকটা তার পুলিশের আইডি কার্ড দেখায়। মেঘা বুঝতে পারে সে একজন পুলিশ অফিসার। সেই লোকটা বলে তোমার বাবা পুলিশ স্টেশনে তোমার জন্য অপেক্ষা করছে, আমার সাথে চলো। আসলে সেই ছিল পুলিশ অফিসার মারুপ্পা, যে এখানকার লোকাল পুলিশ অফিসার। মেঘা তারপরও তার সাথে যেতে রাজি হয় না। তখন মারুপ্পা তাকে টেনে জোর করে নিয়ে যেতে শুরু করে। আর এইটা যখন দূর থেকে বিজু এবং চন্দ্রসেন দেখতে পায়, বিজু সামনে চলে আসে আর কোনো কথা না বলে মারুপ্পাকে সজোরে গালের ভেতরে এক ঘুষি মেরে বসে, যার ফলে তার মুখ থেকে রক্ত বের হতে শুরু করে। আসলে বিজুর কোনো আইডিয়াই ছিল না এই মারুপ্পা একজন পুলিশ অফিসার। সে শুধু এমনিতেই একজন লোক ভেবে তাকে মেরে বসে। সে আবারও মারতেই যাবে, ঠিক তখনই মেঘা তাকে আটকায় আর বলে উনি এই শহরের পুলিশ অফিসার। এটা শুনে বিজু তো হতবাক হয়ে যায়। ঠিক ওই সময়টাতে দেখা যায় মারুপ্পার বাকি যেসব পুলিশ অফিসাররা ছিল তারা একে একে সবাইকে অ্যারেস্ট করে নেয়, অর্থাৎ সেতু, তার 2 আঙ্কেল এবং মেঘাকে তারা থানায় নিয়ে যেতে শুরু করে। আর এটা যখন সুমি দেখতে পায়, সুমিও তাদের পেছনে পেছনে যেতে শুরু করে। থানায় আসার পরে রবিন যখন সেতুকে দেখে, সে প্রচন্ড রেগে যায়, তার কলার ধরে বলে কি ভেবেছ আমার এরিয়া থেকে পালিয়ে গেলেই তুমি বেঁচে যেতে পারবে? তোমাকে ধরতে পারবো না? তুমি মেঘাকে নিয়ে কোথাও পালাতে পারবে না, যেখানেই যাবে আমি সেখান থেকেই তোমাকে ধরে নিয়ে আসবো। তখনই মেঘাকে দেখার পরে রবিন বলে চলো বাড়ি যেতে হবে, অনেক লেট হয়ে গেছে। তখনই সেতু বলে আপনি এভাবে মেঘাকে জোর করে বাসায় নিয়ে যেতে পারেন না, ও প্রাপ্তবয়স্ক আর আমরা একে অপরকে বিয়ে করব।
আইনত দিক থেকে আপনি তাকে জোর করতে পারেন না। রবিন আরও রেগে যায় আর বলে, আমি একজন পুলিশ অফিসার আর তুমি আমাকে আইন শেখাচ্ছ? মেঘা পালিয়ে আসার সময় আমার বাড়ি থেকে জুয়েলারি এবং টাকা চুরি করে নিয়ে এসেছিল, আর তাই আমি তার বিরুদ্ধে মামলা করলাম। মেঘা আর সেতু অবাক হয়ে যায়, কিন্তু সেতু জানতো মেঘা এসব কিছুই করেনি। তার বাবা শুধুমাত্র ভয় দেখানোর জন্যই বলছে। এজন্য সেতুও বলে, আমি মেঘাকে চিনি, ও এমনটা করতেই পারে না। আপনি চাইলে ওর ব্যাগ সার্চ করতে পারেন। তখনই রবিন আবারও হাসে। এরপরে মেঘার ব্যাগটা নিয়ে কুমারকে দেয় আর বলে, এই ব্যাগের ভেতরে কিছু জুয়েলারি ভরে দাও, তাহলেই সেটা কেস হয়ে যাবে। এটা দেখে মেঘাও অবাক হয়ে যায়। এরপরে রবিন মেঘার কাছে আসে আর বলে, কি এখন বুঝতে পেরেছ তো? তোমার যাওয়ার আর কোনো উপায় নেই, তোমার হাতে আর পথ খোলা নেই, তোমাকে আমার সাথেই যেতে হবে। এই জন্য সে তাকে টেনে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে। থানার ভেতরে এতক্ষণ যা হচ্ছিল বিজু আর চন্দ্রসেন সবকিছু অবাক হয়ে দেখছিল। রবিন সেখান থেকে চলে যাবার পরপরই বিজু সেতুকে জিজ্ঞেস করে, এগুলো কি বলছে উনি? আর তুমি আর মেঘা একে অপরকে আগে থেকে কি করেছেন? তোমরা কি বিয়ে করতে চাচ্ছিলে? তখনই চন্দ্রসেন বলে, তুমি এখনো বুঝতে পারছো না? সেতু আর মেঘা এই দুজন মিলে এতক্ষণ আমাদের ঘোল খাইয়েছে, আমাদের বোকা বানিয়েছে। আসলে ওরা একে অপরকে বিয়ে করতে চাচ্ছিল। তারা দুইজনও রেগে যায়। যাই হোক, তারা তিনজনই থানা থেকে যখন বের হতে যাবে, পুলিশ অফিসার মারুপ্পা তাদের আটকে দেয় আর পুলিশের গায়ে হাত তোলার অপরাধে তাদের জেলে ভরে দেয়। সেলের ভেতরে বসে চন্দ্রসেন অনেক রেগে যায় আর বলে, আমাদের আজকের এই পরিস্থিতির জন্য পুরোপুরি তুমি দায়ী, তুমি আমাদের আগে বলতে তো পারতে। বিজু বলে, তুমি কি ভেবেছিলে বললে আমরা বিরোধিতা করব? বললে আমি তোমার আর মেঘার বিয়ে দিতে আমরা সাহায্য করতাম। এরপরে সেতুও সবকিছু খুলে বলে শুরু থেকে, আর কিভাবে মেঘা তার সাথে জড়িয়ে গেছে, এখান অব্দি চলে এসেছে, এটা যে তাদের কোনো প্ল্যান ছিল না, এছাড়া তার হাতে যার কোনো উপায় ছিল না, সবকিছুই বলে। এরপরেই তারা মাথা ঠান্ডা করে, বলে যা হবার হয়ে গেছে, কিন্তু এখান থেকে তো বের হতে হবে, সুমিকে নিয়ে বাসায় যেতে হবে। এই জন্য তারা ঠিক করে যে কিভাবে বের হওয়া যাবে। তাদের কাছে বেশি টাকা ছিল না, এই জন্য তাদের হাতে যেসব গোল্ডের জুয়েলারি ছিল, অর্থাৎ চেইন, রিং, এসব কিছু, তারা সবকিছু খুলতে শুরু করে, একত্র করতে শুরু করে। আসলে তারা চেয়েছিল পুলিশকে ঘুষ দেবে। এই জন্য সবকিছু একত্র করার পরে তারা একজন কনস্টেবলকে ডেকে নেয় কাছে। সেতু সেই কনস্টেবলকে বলে, আসলে আমাদের অনেক বড় একটা ভুল হয়ে গেছে। পাবের ভেতরে মারুপ্পা স্যার পুলিশের পোশাকে ছিল না, এজন্য আমরা তাকে চিনতে পারিনি। এছাড়া সে একটা মেয়ের হাত ধরেছিল, এজন্য আমরা ভুল বুঝে তার গায়ে হাত তুলে ফেলেছি। এমন ভুল আমাদের আর হবে না, আমাদের যেন ছেড়ে দেয়। সেই কনস্টেবল তখন চেয়ে মারুপ্পার সাথে কথা বলে। সেই কনস্টেবল চলে আসে আর বলে, মারুপ্পা স্যার তোমাদের ছেড়ে দিতে পারে, কিন্তু একটা শর্ত আছে। তারা বলে, কি শর্ত বলুন? তখন সেই কনস্টেবল বলে, ঘুষ দিতে হবে। তারা বলে, হ্যাঁ হ্যাঁ, আমরা রাজি আছি ঘুষ দিতে। তখন সেই কনস্টেবল বলে, 500 টাকা ঘুষ দিতে হবে। কথাটা শুনে তারা হতবাক হয়ে যায়। তারা নিজের গোল্ডের জুয়েলারি পর্যন্ত সবকিছু একত্র করে ফেলেছিল, কারণ তারা ভেবেছিল এখান থেকে বের হবার জন্য সেই পুলিশ অফিসার মারুপ্পা তাদের কাছে থেকে অনেক টাকা চাইবে, কিন্তু সে তো মাত্র 500 টাকা চাইছে। যাই হোক, তারা আর কিছুই বলে না, খুব খুশি হয়ে যায়। সাথে সাথে 500 টাকা ঘুষ দিয়ে জেল থেকে বের হয়ে আসে আরামে। বাইরে আসার পরে তারা সুমিকে দেখতে পায়। আসলে সুমি তার ভুল বুঝতে পেরেছিল। এছাড়া সবাই যেহেতু সুমিকে নিতে এসেছিল, তাই সুমিও আর দ্বিতীয়বার ভুল করেনি। তাদের কাছে এসে সরি বলতে শুরু করে। সবাই বলে, তাহলে চলো এখন বাড়ি যাওয়া যাক। কিন্তু ওই সময়টাতে দেখা যায় সেতু বেঁকে বসে আর বলে, তোমরা যাও, আমি মেঘাকে না নিয়ে বাড়ি ফিরবো না। তখনই তারা দেখতে পায় একটা পুলিশের গাড়ি সেখানে আসে, আর সেই গাড়ির ভেতরে পুলিশ কিছু ছেলেদের অ্যারেস্ট করে নিয়ে এসেছিল। আর সেতু তাদের দেখে চিনে ফেলে। আসলে সেতু, মেঘা এবং বাকি সবাই যে লজে উঠেছিল, সেই লজে ওঠার পরেই তারা কিছু ছেলেদের দেখেছিল যাদের শরীরে বাঘের ছাপের প্রিন্ট করা ছিল। পুলিশ তাদেরকেই ধরে নিয়ে এসেছিল। সেই ছেলেগুলো সেই লজে একটা ছেলেকে কিছু একটা করেছিল, টর্চার করছিল, আর সেই ছেলেটি পুলিশের কাছে কমপ্লেন করে দিয়েছে। আর সেই কমপ্লেনের ফলেই তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়। থানার ভেতরে আসার পরে সেই ছেলেটা যখন কমপ্লেন জানায়, বাকিরা বলে, না স্যার, আমরা ওনাকে কোনো টর্চার করিনি বা হ্যারাস করিনি। তখন মারুপ্পা বলে, ওরা যে তোমাকে টর্চার বা হ্যারাস করেছে তার কোনো প্রমাণ তোমার কাছে আছে? ছেলেটা ভাবে, আর তখনই তার মনে পড়ে থানার বাইরে দাঁড়িয়ে থাকা সেতুর কথা। আসলে লজে যখন সেতু গিয়েছিল, সেতুও দেখেছিল যে সেই ছেলেগুলো তাকে হ্যারাস করছে। এই জন্য সেই ছেলেটা মারুপ্পাকে বলে, আমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু একজন চাক্ষুষ প্রমাণ রয়েছে, আর সে থানার বাইরেই দাঁড়িয়ে রয়েছে। মারুপ্পা এরপরেই একজন কনস্টেবলকে দিয়ে সেতুকে থানার ভেতরে ডেকে নিয়ে যায়। সেতু একটু ভয় পেয়ে যায়, কিন্তু সেতু ভেতরে আসার পরে মারুপ্পা তাকে জিজ্ঞেস করে, এই ছেলেটাকে
এরা মিলে সবাই টর্চার করেছে, পেরেশান করেছে। তুমি কি সেটা দেখেছো? সে তো আর কোনো বিপদে পড়তে চায়নি, থানার ভেতরেও থাকতে চায়নি, কারণ তাকে মেঘার কাছে যেতে হবে। এজন্য বলে না না, আমি এমন কিছুই দেখিনি। আর প্রমাণ না থাকার কারণে সেই ছেলেগুলোকে পুলিশ অফিসার মারুপ্পা ছেড়ে দেয়। থানার বাইরে আসার পরে সেই ছেলেগুলোর মধ্যে একজন সেতুকে বলে, যদি ভবিষ্যতে তোমার কখনো কোনো প্রয়োজন পড়ে বা সাহায্যের দরকার হয় আমাদের ডাকবে, আমাদের নক দেবে। সেতু শুধু মাথা নাড়ায়। সেই ছেলেগুলো সেখান থেকে চলে যায়। এদিকে চন্দ্রসেন সেতুকে বলতে থাকে, তুমি টেনশন করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। তোমার চাকরি পেলেই আমরা মেঘার বাবাকে রাজি করিয়ে ফেলবো। সেতু বলে, হ্যাঁ অবশ্যই, চাকরি আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর চাকরি পেলেই আমি সবার আগে আপনাদের ঋণ পরিশোধ করব। চন্দ্রসেন আর বিজু বলে, আমাদের আবার কিসের ঋণ? বিজু বলে, আমরা তো তোমাকে কোনো টাকা দেইনি। আর ঠিক তখনই সেতু তারা যে টাকার গহনাগুলো একত্র করেছিল পুলিশকে দেবার জন্য, সেই পোটলাটা নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। চন্দ্রসেন তার পিছু দৌড়াতে শুরু করে তাকে ধরার জন্য, কিন্তু বিজু থামায় আর বলে, ওকে যেতে দাও, ও আর ফিরবে না, মেঘাকে নিয়েই তবে ফিরবে। সেতু দৌড়ে সেই ছেলেগুলোর গাড়িতে উঠে গিয়েছিল যারা একটু আগে থানা থেকে বের হয়েছিল, এবং তাদের সেই স্বর্ণের পোটলাটা দেয় আর তার আর মেঘার ব্যাপারে সবকিছু খুলে বলে। এখন তাদের পরিস্থিতি কি, তারা কি চায় সবকিছু। আর সেই ছেলেগুলোকে বলে তাকে সাহায্য করার জন্য। দেখা যায় সেই ছেলেগুলোও রাজি হয়ে যায়। তারা ঝটপট কাজে লেগে পড়ে। সেই ছেলেগুলোর মধ্যে একজন তাদের অন্য একজন ছেলেকে কল করে এবং পুলিশ অফিসার রবিনের মোবাইল নাম্বার ট্র্যাক করে তার কারেন্ট লোকেশন খুঁজে বের করতে বলে। আর কিছুক্ষণ পরে দেখা যায় তারা সেটা করেও ফেলে। অর্থাৎ সেতু এবং সেই ছেলেগুলোর কাছে রবিনের কারেন্ট লোকেশন ছিল তখন। এরপরেই দেখা যায় রবিন আর কুমারের গাড়িটা যখন একটা সিগন্যালে দাঁড়িয়েছিল, তখনই সেই ছেলেগুলোরই আরও একজন ছেলে সেখানে আগে থেকে এসে কৌশলে সেই গাড়ির চাকার নিচে একটা তার কাটা রেখে দেয়, যার ফলে একটু পরেই গাড়িটা চালানো শুরু করতেই সেই চাকাটা পাঞ্চার হয়ে যায়। তখনই তারা দুইজনই গাড়ি থেকে নেমে পড়ে। কুমার সেই গাড়ির চাকা চেঞ্জ করতে থাকে। অন্যদিকে রবিন পাশেরই একটি চায়ের দোকানে যেয়ে চা খেতে শুরু করে। গাড়ির চাকা চেঞ্জ করতে করতে কুমার মেঘাকে বোঝায়, কিন্তু মেঘা উল্টো কুমারকে বলে, ছোটবেলায় থেকে আপনারা আমার কত স্মৃতি রয়েছে, আপনি আমাকে কত আদর যত্ন করে বড় করে তুলেছেন, আর সেই আপনি আমার ব্যাগের ভেতরে সেই গোল্ড রাখলেন যাতে আমি ফেসে যাই। টেনশন করবেন না, আমি দুঃখে কষ্টে আত্মহত্যা করব সেটা আমি করব না। আমি আত্মহত্যা করলে সেতুর সাথে সংসার কে করবে? আমি ওর সাথে সারাটা জীবন কাটাতে চাই। এছাড়া জানি না আমার ভাগ্যে কি লেখা আছে, সেতুকে আমি বিয়ে করতে পারবো কি না, কিন্তু একটা কথা নিশ্চিত, এরপরে দ্বিতীয়বার আমি আপনার মুখ দেখে আর কখনো হাসতে পারবো না। এই কথাগুলো কুমারের অনেক বেশি খারাপ লাগে। তার ভেতরে কষ্ট হতে শুরু করে। সে কিছুক্ষণ ভাবে, আর এরপরেই গাড়ির পেছন থেকে মেঘার সেই ব্যাগটা নিয়ে আসে। এরপরে গাড়ির ভেতরে যেয়ে মেঘার পেছনে বসে পড়ে। এদিকে সেতু এবং সেই ছেলেগুলো এতক্ষণে রবিনের কারেন্ট লোকেশনে চলে এসেছিল এবং তারা বাঘের মাস্ক পরে সেদিকে আসতে শুরু করে। এদিকে কুমার মেঘাকে তার ব্যাগটা দেয় আর বলে, এই নাও তোমার ব্যাগ, আর ব্যাগের ভেতরে যে পেপার স্প্রেটা রয়েছে সেটা আমার মুখের ভিতরে মেরে এখান থেকে পালিয়ে যাও। এটা শুনে মেঘা অবাক হয়ে যায় আর বলে, আপনি কি বলছেন এসব? না না, আমি এটা করতে পারবো না। কুমার বলে, আমাদের হাতে আর সময় নেই। এরপরে সে পেপার স্প্রেটা নিয়ে সে নিজের চোখেই মেরে দেয়। এটা দেখে মেঘা তো পুরোপুরি অবাক হয়ে যায়। এরপরে কুমার বলতে থাকে, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, তোমার বাবা এখানে আসার আগেই আমি বলে দেব তুমি আমার মুখে স্প্রে মেরে পালিয়ে গেছো। তখন মেঘার মাথায় আবার অন্য এক আইডিয়া চলে আসে। সে বলে, এভাবে পালিয়ে আমি বেশি দূর যেতে পারবো না, আমি বরং গাড়িটা নিয়েই পালাই। মেঘা তার গাড়ি স্টার্ট করে স্পিড বাড়িয়ে যেতে শুরু করে। ঠিক ওই সময়টাতে সেতু তার সামনে চলে আসে আর মেঘা তার গাড়ি দিয়ে সেতুকেই অ্যাক্সিডেন্ট করে বসে। যদিও সৌভাগ্যক্রমে সেতুর কিছুই হয় না। সে উঠে দাঁড়িয়ে তার মুখোশ খুলে ফেলে। মেঘা সেতুকে দেখে অবাক হয়ে যায়। মেঘা তারপর বলে, তাড়াতাড়ি চলে এসো গাড়িতে, আমরা এখান থেকে পালিয়ে যাব। সেতু সেটাই করে, কিন্তু গাড়িতে ওঠার আগেই সেখানে রবিন চলে আসে আর সেতুকে ধরে ফেলে, তাকে মারতে শুরু করে। আর ঠিক তখনই সেতুকে সাহায্য করার সেই ছেলেগুলো সেখানে চলে আসে আর রবিনকে আটকে রাখে। আর এই সুযোগে মেঘা আর সেতু সেখান থেকে পালাতে শুরু করে। তারা অন্য একটা গাড়িতে উঠে যায়। সেখানে ওঠার পরে মেঘা সেতুকে বলে, তোমার ব্যথা লাগেনি তো? কি দরকার ছিল গাড়ির সামনে ওইভাবে চলে আসার? সেতু বলে, আরে না, ব্যথা তেমন একটা লাগেনি। এছাড়া আমি না হয় একটু ব্যথাই পেয়েছি, তুমিও তো আমার সাথে চলে আসার জন্য কত ধকল পোহালে। যখন তোমার বাবা তোমাকে থানা থেকে নিয়ে আসলো আমি তখনই ভেবে রেখেছিলাম তোমাকে না নিয়ে আমি বাড়ি ফিরবো না। অবশেষে তোমাকে পেয়েছি, এটাই আমার জন্য অনেক কিছু। আর এখানে তারা অনেক খুশি হয়ে যায়। আর এরই মাধ্যমে মুভিটা শেষ হয়ে যায়। মুভিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।